হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ 438 নিয়ে আলোচনা করব, ফিজিক্যাল সায়েন্সের। এখানে প্রথম প্রশ্নে বলা হচ্ছে প্লেন চলাচল করে। অ্যাকচুয়ালি এখানে প্লেন তো অনেক রকম হয়, যেমন প্রপেলার প্লেন, জেট প্লেন। প্রপেলার প্লেন হলে কিন্তু ট্রোপোস্ফিয়ার হতো, কিন্তু প্লেন বলেছে যেখানে আমরা যদি বাণিজ্যিক প্লেন ভাবি, যেখানে বায়ুমণ্ডলের ক্ষুব্ধ মণ্ডল হলে তো অসুবিধে, শান্ত মণ্ডলের প্রয়োজন হয়। তাহলে যদি বাণিজ্যিক দেখি তাহলে কিন্তু আমার এখানে অপশান ডিটা এখানে ঠিক হয়ে যাবে, স্ট্র্যাটোস্ফিয়ার। কিন্তু প্রপেলার যদি হয় তাহলে আমার দেখা যাবে সেখানে ট্রোপোস্ফিয়ার ঠিক হবে। তো এইগুলো কিন্তু একটু ক্লিয়ার করে বলার প্রয়োজন আছে। আচ্ছা, এরপরে বলেছে 1.2, নিচের কোনটি ব্যতিক্রম? তো আমরা দেখতে পাচ্ছি 0 কেলভিন, -273 ডিগ্রি সেন্টিগ্রেড, 273 কেলভিন, আর এটার মধ্যে সবগুলোই 0 কেলভিনের আন্ডারে পড়ে যাচ্ছে। কেবলমাত্র অপশান সিটা এখানে 273 কেলভিন কিন্তু বাকিগুলোর থেকে আলাদা হচ্ছে, মানে অপশান সিটা এখানে ঠিক হচ্ছে। আচ্ছা, এরপরে আসছে 1.3-তে, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের দ্বিগুণ, গ্যাসটির আণবিক গুরুত্ব কত হবে? আচ্ছা, অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব এখানে বলে দিয়েছে 16, তাহলে আণবিক গুরুত্ব হবে অক্সিজেনের 32। আচ্ছা, তার অর্ধেক করলে অক্সিজেনের বাষ্প ঘনত্ব হবে 16, তার দ্বিগুণ বলেছে, মানে 16 দিয়ে 32 বাষ্প ঘনত্ব বলেছে ওই গ্যাসটার। তাহলে তার আণবিক গুরুত্ব হবে 32 × 2 হয়ে যাবে 64। তাহলে মানে অপশান বিটা এখানে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপরে বলেছে খুব ভালো প্রশ্ন, যে আমরা জানি আলফা সমান β/2 সমান γ/3, কিন্তু এখানে চেয়েছে কোনটা? তাহলে আমার এখানে যদি 6 আলফা হয় তাহলে এটা হয়ে যাবে, এখানে যদি 6 দিয়ে সবগুলো গুণ করে দিই আমি, তাহলে এটা হবে 3 বিটা আর এটা হবে 2 গামা। তাহলে 6 আলফা সমান 3 বিটা সমান, তার মানে এখানে দেখতে পাচ্ছি আমরা অপশান সিটা এখানে ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে বলেছে 1.5-এ, একটি অবতল দর্পণের সামনে 15 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো, কোনো প্রতিবিম্ব পাওয়া গেল না, তাহলে অবতল দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে? তো এক্ষেত্রে একটু বলে রাখি, অবতল দর্পণের পাওয়া গেল না মানে হচ্ছে যে সেটা অসীমে গঠিত হচ্ছে, তার মানে এখানে অপশান বিটা এখানে ঠিক হয়ে যাবে, কারণ 15 সেন্টিমিটারে রাখা হয়েছে আর তার ফোকাস দৈর্ঘ্য হবে 15 সেন্টিমিটার। তাহলে অপশান বিটা এখানে ঠিক হয়ে যাচ্ছে। তারপরে বলেছে 1.5-এ, বস্তু অপেক্ষা বৃহত্তম অসৎ বিম্ব তৈরি করতে প্রয়োজন হয় কেবলমাত্র অবতল দর্পণ। ফোকাস আর যদি মেরুর মাঝে রাখা যায় তাহলে সেটা অসৎ এবং বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করবে, একমাত্র অবতল দর্পণ পারবে। আচ্ছা, নাইক্রোম তারের বৈশিষ্ট্য হচ্ছে অপশান এ, উচ্চ রোধ আর উচ্চ গলনাঙ্ক। 1.8-এ হচ্ছে রোধাঙ্কের এসআই একক, রোধাঙ্কের এসআই একক হচ্ছে অপশান বি, ওহম মিটার। তারপরে বলেছে 1.9-এ, তেজস্ক্রিয় পরমাণুর বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর, অপশান বি এখানে ঠিক হবে, পারমাণবিক সংখ্যা বাড়ে। তারপরে 1.10-এ, দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলো উপস্থিত? এখানে হবে অপশান সি, 17 নম্বর শ্রেণীতে। 1.11-এ, কোনো যৌগটি গঠনে অষ্টক নীতি মান্য হয় না, এটা হচ্ছে LiH। আচ্ছা, এরপরে বলেছে 1.12-তে, তড়িৎ পরিবহন করতে পারে, অপশান এ এখানে গলিত NaCl। 1.13, সোডিয়াম নাইট্রোপোসাইডের ক্ষারীয় জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে বেগুনি রং তৈরি করবে। আচ্ছা, এরপরে বলেছে 1.14-এ, লোহার আকরিক রেড হেমাটাইডের সংকেত হলো Fe2O3। তারপরে বলেছে 1.15-এ, 3টি কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে 3টি, মানে এখানে CnH2n+2, তার মানে হবে 8টা হয়ে যাবে, অপশান ডিটা এখানে ঠিক হয়ে যাবে। আচ্ছা, বায়ুমণ্ডলের উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ হচ্ছে বায়ুমণ্ডলে এক্সোস্ফিয়ারে কৃত্রিম উপগ্রহ অবস্থিত। আচ্ছা, এরপরে বলেছে 2.1-এ, বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন, CH4। বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায়। STP-তে 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ হবে 22.4 লিটারে 1 মোল, তাহলে 44.8 লিটার হবে 2 মোল, তাহলে PV সমান 2RT।
আচ্ছা, এরপরে বলেছে চার্লস ও বয়েল সূত্রের সাধারণ ধ্রুবক হবে ভর। তারপরে বলেছিল দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ ও আয়তন প্রসারণের সম্পর্ক হচ্ছে আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। আচ্ছা, আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান হলো অসীম। একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে? এটা লম্ব আপতন হয়, তার মানে এখানে হচ্ছে আপতন কোণ হবে 0 ডিগ্রি। আচ্ছা, বায়ু উত্তল লেন্সের ফোকাস ও মেরুর মধ্যে থাকলে প্রতিবিম্ব অসদ ও সমশীর্ষ বিবর্তিত প্রতিবিম্ব তৈরি করবে, ফোকাস ও মেরুর মধ্যে থাকলে। আচ্ছা, তড়িৎ শক্তির এসআই একক জুল, এটা সত্য হবে। দৈনন্দিন জীবনে ব্যবহৃত জুলের সূত্রটি একটি ব্যবহারিক যন্ত্রের নাম হলো বৈদ্যুতিক ইস্ত্রি বা বৈদ্যুতিক হিটার, যা বলতে পারো। আচ্ছা, নিউক্লিয় বিভাজন বিক্রিয়া একটি অপব্যবহারের উদাহরণ হলো পারমাণবিক বোমা। তারপরে 2.10 অথবাতে বলা হচ্ছে নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় তা আইনস্টাইনের E সমান mc² সমীকরণ অনুযায়ী ব্যাখ্যা করা যায়। তারপরে স্তম্ভ মেলানো ছিল 2.11। থার্মিট মিশ্রণের প্রধান উপাদান অ্যালুমিনিয়াম, ক্ষারীয় মৃত্তিকা ধাতু বেরিলিয়াম, সর্বোচ্চ তড়িৎ ধনাত্মক হলো CS, জার্মান সিলভারের উপাদান হলো Cu। তো এখানে এরপরে বলেছে স্থির তাড়িত্বিক আকর্ষণ বল দ্বারা তড়িৎযোজী বন্ধন সৃষ্টি করা যায়। এবার বলছে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে সোডিয়াম ধাতু উৎপন্ন, এটা মিথ্যে হবে, অ্যানোডে নয়, ক্যাথোডে। আচ্ছা, একটি লোহার চামচে নিকেলের প্রলেপ দিতে অ্যানোড রূপে ব্যবহার করা হয় বিশুদ্ধ নিকেল। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, এটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তারপরে বলেছে ওলিয়াম কি? 98% গাঢ় সালফিউরিক অ্যাসিড ও সালফার ট্রাইঅক্সাইডের মিশ্রণকে ওলিয়াম বলে, H2S2O7। নাইট্রোলিম কি? না 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বন উৎপন্ন হয়। এইভাবে প্রাপ্ত ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর মিশ্রণকে নাইট্রোলিম বলে। Ca2+N2 1100 ডিগ্রি সেন্টিগ্রেড CaNCN+C। আচ্ছা, লেড নাইট্রেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে কালো বর্ণের অধক্ষেপ পড়ে। আচ্ছা, CH3COOH এর ইউপ্যাক নাম হলো ইথানোইক অ্যাসিড। কার্যকরী মূলক: যেসব সক্রিয় পরমাণু বা পরমাণুপুঞ্জ জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে জৈব যৌগের প্রাকৃতিক ও রাসায়নিক ধর্ম নির্ধারণ করে তাদের কার্যকরী মূলক বলে। অ্যালকাইন শ্রেণীর যৌগের সরলতম রূপটি হলো C2H2। আচ্ছা, কার্বনবিহীন একটি কার্যকরী মূলক হলো অ্যামিনো, NH2। তো এখানে আমি সবগুলো আলোচনা করে দিলাম। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে অবশ্যই ভিডিওগুলো দেখে নাও। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।